একদিন একটি মেয়ে ট্রেনে করে বিকেলবেলা বাড়ি ফিরছিল। সেই দিন ট্রেনে ছিল ভালো রকমের ভিড়, আর বাইরে চলছিল মুষলধারে বৃষ্টি, বর্ষাকাল। তো ওর যে স্টেশনে নামার কথা, তো সেই স্টেশন যখন আসার কিছু আগ দিয়ে ও সহ আরও যারা যাত্রী ছিলেন, যারা ওই স্টেশনেই নামবেন, তারা প্রস্তুতি নিতে শুরু করে। আর যেহেতু ট্রেনটা প্রথম থেকেই খুব ভিড় ছিল, তো বুঝতেই পারছেন নামার যখন প্রস্তুতি শুরু হয় সেই সময় কিন্তু একটা চরম ঠেলাঠেলি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং আলটিমেটলি যখন ট্রেনটা এসে থামে, ওর যে প্ল্যাটফর্মে নামার কথা ছিল সেই স্টেশনে যখন এসে পৌঁছয়, একটা চরম ধাক্কাধাক্কি, ভিড়ে ঠেলাঠেলি একটা অবস্থা সৃষ্টি হয়, যেটা আপনারা যারা নিত্যযাত্রী আছেন তারা হয়তো খুব ভালো মতোই বুঝতে পারছেন। তো এমন সময় মেয়েটি বুঝতে পারে ওর কানে একটা খুব জোরে কেউ টান দিচ্ছে। ওর কানে একটা সোনার রিং দুল পড়া ছিল। তোর বাঁ কানে ও একটা চরম টান, একটা ব্যথা অনুভূত হয়। এবং তারপরে যে ঠিক কী কী হয়েছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদেরকে বলবো। তাই আমার সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটা সত্যি একটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কেমন লাগলো ঘটনাটা শুনে সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। একটা ছোট্ট কথা বলি, আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট এগুলো দেখাতে। তো সেগুলো যেহেতু এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়, সেই জন্য আমাদের নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার বাজারে কী কী পাওয়া যায় এগুলোই দেখানো হয়। যদি ভালো লাগে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চ্যানেলটার নাম আমি আবারও বলে দিচ্ছি, দ্য বংশপার। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে ডলি ইমেল করে পাঠিয়েছে। এই ঘটনাটা ওর নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, তো সেই জন্য ও ওর নিজের আসল নামটা এখানে রিভিল করতে বারণ করেছে। তো ওর ডাকনাম হচ্ছে ডলি। তো ওই ডলি নাম বলেই আমি এই ঘটনাটা ওকে সম্বোধন করছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো এই ঘটনাটা সূত্রপাত হচ্ছে 2022-এর প্রথম দিকে। তো ও সেই সময় একটা জায়গায় মেকআপ আর্টিস্টের কোর্স করার জন্য ভর্তি হয়েছিল, ঠিক আছে। এবার মেকআপ আর্টিস্টের যে কোর্সটা করার জন্য ভর্তি হয়, তার জন্য ও সেখানে গিয়ে ক্লাসটা শুরু করেছিল। এবং ওখানে গিয়ে স্বাভাবিকভাবেই ওর কিছু মেয়ের সাথে বন্ধুত্ব হয়, তারাও ওই সেম ব্যাচে সেম কোর্সটাই করছিল। এবং সেই জন্য ওকে কিন্তু প্রত্যেক দিন ট্রেন ধরতে হতো, সপ্তাহে 3 থেকে 4 দিন মতো যেতে হতো। এবং ও ট্রেন ধরে সেখানে যেত, কোর্সটা করতো, আবার বাড়ি চলে আসতো। এবার ওখানে 2-3টে মেয়ের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং ওরা একসাথেই, মানে ওরা সেমই দিকে আর কি বাড়ি। তো ওরা ওখানে আসতো ট্রেনে করে, আবার বাড়ি ফেরত যেত এবং এই ট্রেনে যাতায়াতটা কিন্তু ওরা একসাথেই করতো। এবার একদিন কি হয়, খুব বৃষ্টি হচ্ছে আর কি সেদিন। আর সেদিন ওদের একটা ইম্পর্টেন্ট বিষয়ে ডিসকাশনও ছিল, তো ওরা সেদিনকে কোর্সটা আর কি যেতেই হবে। কিন্তু সকাল থেকেই মোটামুটি বৃষ্টি, এবং যখন ওরা গিয়ে ওখানে পৌঁছয় তখন সেখানে গিয়ে দেখে যে বৃষ্টির প্রাবল্য আরও বেড়ে গেছে, বর্ষাকাল, বৃষ্টি হবেই। এবারে ঘটনাটা যেটা ঘটে, তো ওখানে ওরা কোর্সের যা ওদের কাজ ক্লাস ছিল সেসব সব কমপ্লিট হয়ে যায়, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা বিকেলবেলার দিকে ট্রেনে ওঠে। এবার এর আগে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ওদের যে লাইনের আর কি ট্রেন, সেইটা 2টো ক্যান্সেল ছিল, পরপর 2টো ক্যান্সেল ছিল। এবার 2টো ট্রেন ক্যান্সেল হওয়া মানে বিকেলবেলা, বুঝতেই পারছেন সেটা আস্তে আস্তে অফিস টাইমের মধ্যে ঢুকে পড়েছে টাইমটা, কারণ অনেক অফিসই 5টার সময়, 5:30টার সময় ছুটি হয়ে যায়। ফলে 2টো ট্রেন পরপর ক্যান্সেল, তো প্ল্যাটফর্মে কত পরিমাণ লোক থাকতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন, ভালো মতোই আন্দাজ করতে পারছেন। তো ও যখন প্ল্যাটফর্মে ঢোকে, ওর সাথে আরও 2-3টে মেয়ে ছিল,
তো তখন দেখছে যে প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে, মানে মারাত্মক আর কি ভিড়। এবার ডলির না একবার মনে হলো যে যে ট্রেনটা আসবো ওই ট্রেনটায় উঠবো না, কারণ প্রচণ্ড ভিড় হবে, এত ভিড় ট্রেনে যাওয়া যাতায়াত করাটা একটু মুশকিল। বলো ঠিক আছে একটা ট্রেন ছেড়ে দিই, তারপরে হয় নেক্সট ট্রেনে যাব। এবার ওখানে বিদিশা বলে একটি মেয়ের সাথে ওর কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল, মানে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে যায় ওখানে। তো তখন ও বিদিশাকে বলে যে আমি না ভাবছি ট্রেনটা ছেড়ে দেবো, তুই কি যাবি? তো বিদিশা বলছে না না, ট্রেনটা একদম ছাড়িস না। তো তুই যদি এই ট্রেনটা ছেড়ে দিই হয়তো দেখা যাবে পরের ট্রেনটা আরও 40 মিনিট পরে, এবং পরে যদি সেই ট্রেনটাও ক্যান্সেল করে দে তখন দেখবি আরও বেশি, মানে অফিস টাইমের একদম প্রাইম টাইমে পড়ে যাবে, তো তখন আরও ভিড় হয়ে যাবে। তো সেটা শুনে ডলি ভাবে যে হ্যাঁ সেটাও ঠিক, বিদিশা যেটা বলছে এটাও ঠিক কথা। তো তারপরে ভাবলো যে ঠিক আছে ট্রেনটা আসুক, মোটামুটি করে চেপে চুপে যদি উঠে যেতে পারি তাহলে ঠিক নেমে যেতে পারবো। যাই হোক, তো ট্রেনটা ঢোকে প্ল্যাটফর্মে এবং ও উঠেও পড়ে। সবাই উঠেছে, ওরা 3টে মেয়েই উঠেছে। এবার ট্রেনে ওঠার পরে এত ভিড় ছিল, মানে সবসময় মানে আপনারাও হয়তো দেখেছেন যে ট্রেনের দরজার সামনে কিন্তু কিছু সংখ্যক মানুষ সবসময়ই থাকে, সেটা মানে নর্মাল কম্পার্টমেন্ট হোক বা লেডিস কম্পার্টমেন্ট হোক সবসময়ই থাকে। এবার ওঠার পরে কে যে কোন দিকে চলে গেল, মানে ডলি বুঝতে পারছেন, ওরা ওরা আরও 2টো মেয়ে ছিল ওর সাথে, বিদিশা ছিল আর একটা মেয়েও ছিল। তো তারা যে কে কোন দিকে চলে গেল আর ফিরের চোটেও দেখতেই পায়নি। তো ভাবলো যে ঠিক আছে কোনো রকমে দাঁড়ানোর একটু জায়গা পেয়েছি, তো দাঁড়াই। তো প্রত্যেকবারই যখন একটা একটা করে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, ধর হয়তো ভিতরে কিছু মানুষ বসে আছে তারা এবার নামবে, তো তারা সিট থেকে উঠে পড়ছে, উঠে পড়ে তারা আস্তে আস্তে দরজার দিকে আসছে, একটা সবসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এবার এই করতে করতে ও যে স্টেশনে নামবে সেই স্টেশনে যখন ট্রেনটা মোটামুটি ঢুকবে ঢুকবে করছে, তখন থেকে কিন্তু যেহেতু ট্রেনে প্রচণ্ড ভিড়, আর ওর যে বাড়ির যে স্টেশনটা সেটা হচ্ছে মোটামুটি একটা বড় জায়গা, ঠিক আছে, বড় স্টেশন। তো সেখানে অনেক লোক নামার, কারণ ওখান থেকে অনেক দিকের অটো টোটো যায়, ফলে সেখানে প্রচুর লোক নামবে। এবার ও খেয়াল করছে যে এই যে ভিড়টা বা যে ধাক্কাধাক্কিটা সেটা অন্যান্য সময়ের তুলনায় এবারে আরও বেড়ে গেছে। তার পিছনের কারণ হচ্ছে সবাই এই স্টেশনে নামবে, এবার ও নামবে, ডলিও নামবে। এবার ও না মানে বুঝতে পারছে না কি করবে, এত ভিড় এত ঠেলাঠেলি, এবার নামতে তো হবেই। এইবারে সেই চরম যখন ঠেলাঠেলি চলছে, এবার আস্তে আস্তে ট্রেনটা যখন স্লো হয়ে জাস্ট ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তখন নামার জন্য একটা বিশাল হুড়োহুড়ি সৃষ্টি হয়। যাই হোক লোকে নামছে। এবার ও যখন নামবে জাস্ট ওর নামার কয়েক সেকেন্ড আগে ওর মনে হলো যে ওর বাঁ কানে ওর একটা সোনার, ছোট একটা সোনার রিং দুল পরা ছিল, যেরকম রিং দুল হয় সেগুলো পরা ছিল দুকানে। এবার ও বুঝতে পারলো যে প্রথমে ওর চুলে একটা টান পড়লো, যেহেতু ভিড় প্রচণ্ড, তো চুলে টান পড়ার পরেই, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট ছিল, লেডিস কম্পার্টমেন্ট ছিল না। এবার কেউ যে ওর সাথে কোনো অভব্য আচরণ করছে সেটা কিন্তু বলা যাবে না, সেরকম কিছু নয় যে ওর গায়ে হাত দিচ্ছে বা ইচ্ছে করে কেউ ওকে ঠেলা মারছে, সেরকম না, সবাই আর কি নামতে চাইছে। এবার ভেবেছে ওর চুলে একটা বিনুনি মতো করা ছিল, তো ভেবেছে হয়তো চুলে টানটা পড়েছে, তো কোনো রকমে সেটার দিকেও অত আর মানে কনসেন্ট্রেট করে না, নামার চেষ্টা করে। এবার যখন নামার চেষ্টা করছে তখনও বুঝতে পারলো যে কেউ একটা বা কোনো একজন মানুষের একটা আঙুল, জাস্ট একটা আঙুল ওর কানের কাছে এসে ঘষা লাগছে। এবং তার কিছুক্ষণ পরে যখন ও এবার নামছে সেই সময় বুঝতে পারে, মানে এই বোঝাটা কিন্তু কয়েক সেকেন্ড জাস্ট পারসিস্ট করেছিল, যে কোনো একজন মানুষের একটা আঙুল ওর কানের যে সোনার যে রিংটা রয়েছে সেই রিংয়ের মধ্যে কেউ ঢুকিয়ে সেই রিংটাকে ধরে কেউ টানছে, ঠিক আছে। এবার সেটা ভিড়ের মধ্যে কারোর হাতের আঙুলটা, যেহেতু ওটা একটা কানে ছোট সোনার রিং, তার ভিতরে আঙুলটা ভুলবশত ঢুকে গেছে না কি হয়েছে কিছু বুঝতে পারলো না। তো মনে হলো কেউ একজন ওর কানে প্রচণ্ড জোরে টান লাগছে ওর, এবং রিংটা মনে হলো যেন রিংটা নিয়ে আঙুলটা জাস্ট বেরিয়ে চলে গেল। এবং যেহেতু প্রচণ্ড ভিড়, ও না বুঝতে পারলো না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ওর কী হলো, মানে কিছু বুঝে ওঠার আগেই, এবং ওর পিছনেও তো বেশ কিছু লোক ছিল, এবার ঠেলাগুতোয় ও তাদের সাথে জাস্ট নেমে গেছে। এবার নামার পরে যখন ওর কানটা রিলিফ হলো, ও যখন কানে হাত দিয়েছে তো দেখছে যে ওর মানে কানে হাত দিয়ে না ওর দুলটাকে আর টাচ করতে পারছে, মানে দুলটা আর ওর কানে নেই, এবং দেখছে ওর কান থেকে একটু একটু রক্ত পড়ছে। এবার সঙ্গে সঙ্গে ও তো খুব ঘাবড়ে গেছে,
এবার ও বলছে আমার কানের দুল কই গেল, আমার সোনার দুল কই গেল, এরকম করে বারবার বলছে। তো ওখানে আশেপাশে কিছু লোক ওকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, তো তখন ও বলছে যে আমার কান কেটে মনে হচ্ছে দুলটা পড়ে গেছে। এবার ও মেঝেতে খুঁজছে যে প্ল্যাটফর্মে পড়েছে কিনা বা কিছু। এবার লোকে লোকারণ্য, সব লোক নামছে, যে যার মতো প্ল্যাটফর্ম দিয়ে চলে যাচ্ছে। নিচে তো কোথাও দুল পাওয়া গেল না। তো ওখানে একজন ভদ্রমহিলা ছিল, তো তাকে বলছে আমার কানটা কি পুরো কেটে গেছে? তো তখন ভদ্রমহিলা বলছে না, কানটা কাটেনি, কিন্তু কানের যে ফুটোয় যে দুলটা পড়া ছিল সেখানটায় একটু চোট মতো পেয়েছে, কিন্তু কানটা পুরো কেটে বেরিয়ে যায়নি। মানে দুলটা যে কেউ নিয়ে টান মেরে কানটা কেটে ও দুলটা নিয়ে বেরিয়ে গেছে সেটা নয়, কিন্তু দুলটাও নেই। এবং ও যতটুকু ফিল করতে পেরেছিল যে ও দুলটায় মানে ওই আঙুল দিয়ে কেউ একজন দুলটাকে হয়তো বেঁকিয়ে দুলটাকে কান থেকে কেউ খুলে টেনে বার করে নিয়েছে। মানে সেটা ওর কান কেটে নয়, জাস্ট হয়তো খুলে বের করেছে, অথবা দুলটা হয়তো চাপ পড়ে ভেঙে গেছে, তারই হাতে পড়ে গেছে, বা হয়তো মাটিতে ট্রেনের মধ্যে পড়ে গেছে। মোদ্দা কথা ওর কানে একটু চোট পেয়েছে, বাট কানটা পুরো কেটে যায়নি। এবার ওখানে তো ও হন্যে হয়ে কিছুক্ষণ খুঁজলো যে প্ল্যাটফর্মে কোথাও পড়েছে কিনা বা কিছু। যথারীতি ও দুলটা পায় না খুঁজে। এবার ওই অন্য কানে, ওই একটা কানের দুল নিয়ে ও বাড়িতে আসে, এবং বাড়িতে এসে ওর বাড়ির লোককে বলে। তো ওর বাবা মা বলছে যে বাবা এরকম কি করে হলো, কানে সঙ্গে সঙ্গে ওষুধ লাগানো হলো। মানে কানে যেখানটা আর কি, কানের যে ফুটোটা ছিল যেখানে ও দুল পড়েছিল সেটা একটুখানি ছেঁচড়ে মতো গেছিলো এক্সট্রা, কিন্তু কানটা কাটেনি পুরোপুরি। তো ওষুধ লাগালো, ওর তো খুব মনটা খারাপ যে ও দুলটা এভাবে চলে গেল। এবারে ও যখন বাড়িতে এসে বলে, তোর বাবা মা না মানে খুব আর কি, একটা একটা জিনিস হারালে বা মধ্যবিত্ত বা যে কোনো কারোরই যদি একটা সোনার জিনিস হারিয়ে যায় সেটা সবারই খুব খারাপ লাগে। কারণ মানুষ একটা জিনিসকে খুব তিলে তিলে তৈরি করে, একটা জিনিসের দামও আছে। কিন্তু ওর বাবা মা খালি মানে এই ব্যাপারটা নিয়ে যে একটা সোনার দুল খোয়া গেল সেটার থেকেও বেশি ওকে নিয়ে খুব চিন্তিত ছিল, যে ও ঠিক আছে কিনা, ওর কোনো অসুবিধে হয়েছে কিনা, এই সমস্ত ওকে বলছে। ডলি নিজের তো খুব মন খারাপ, কি করবে কিছু বুঝতে পারছে না। এবার ও না মানে ওর সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, এবার ট্রেনে তো সব মানে ওর আরও যে দুটো বান্ধবী ছিল তারা তো সব এদিক ওদিক হয়ে গেছে, তো তার মানে কিছুই মনে নেই যে কে কোন দিকে গেছিলো। তো ওর মনটা খুব দুঃখ করে ওর ওই যে বান্ধবী যে ছিল, যার সাথে ওর একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল, তো সেই মেয়েটি বিদিশা, বিদিশাকে ফোন করে বলে যে জানিস তো আমার সাথে না আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার খুব মনটা খারাপ। তোরাও তো মানে হয়তো যদি কোনো আংটি বা কানের দুল কেউ যদি পরিস, কেউ না কিছু পরিস না, এই ট্রেনে ভিড় ট্রেনে না, মানে আমি বুঝলাম না ঠিক আমার কান থেকে দুলটা কেউ ছিনিয়ে নিল নাকি ভিড়ের চোটে জাস্ট কারোর হাত লেগে এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না, মনটা আর কি খুব খারাপ। তো একটা জিনিস মানে ও বুঝতে পারলো যে সবার ওর জন্য খুব খারাপ লাগছে, মানে ওর ওখানকার যে বান্ধবী বা আরও যারা শুনলো ঘটনাটা, তারা প্রত্যেকেই ওকে বলেছে বাবা তোর তোর যে খুব চোট লাগেনি বা তুই যে পড়ে ঠরে যাসনি এসব ঠেলাঠেলির চোটে, সেটা একটা বড় ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে এই অবধি ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম ছিল, ঠিক আছে, কিন্তু এর পরে ঘটনাটা যেদিকে মোড় নেয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং সেরকম যে একটা কিছু ঘটনা এরকম একটা বিষয় থেকে ঘটতে পারে সেটা হয়তো আমরা সাধারণ মানে ভাবে আমরা ভাবতেই পারবো না। দেখুন, অনেক সময় আমরা ট্রেনে বাসে যাতায়াত করতে করতে অনেকেরই অনেক কিছু টুকটাক হারিয়ে যায়, কারোর হয়তো অনেক কিছু চুরিও হয়। এবার নর্মাল যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের চুরি ঠুরি জাতীয় জিনিস যখন হয় তখন জিনিসটা খোয়া যায়, মানুষের খারাপ লাগে, সেটা একরকম। কিন্তু এই ঘটনাটা অনেকটাই অন্যরকম। তার কারণ হচ্ছে এই যে সোনার দুলটা ওর খোয়া গেল, যেটা আদৌ চুরি হয়েছিল নাকি দুর্ঘটনাবশত কারোর হাত ওর কানের মধ্যে চলে এসেছিল, সেখান থেকে টান মেরে হয়তো দুলটা ভেঙে মাটিতে ট্রেনের মধ্যে পড়ে গেছিল, সেসব তো কোনো কিছুই ওর জানা ছিল না। কিন্তু এই যে বিষয়টা হয়েছিল না, সেটা সেটা এই যে চুরিটা ওর হয়েছিল সেটা কিন্তু ও সেই মুহূর্তে বুঝতে না পারলেও ঘটনাটা ছিল যে কেউ একজন ওর কানে ইচ্ছে করে ওই ভিড়ের ঠাসাঠাসির সুবাদে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর কান থেকে দুলটা কিন্তু টান মেরে খুলেই নিয়েছিল। এবং সেই যে দুলটা খুলে নিয়েছিল, সেই দুলটা খুলে নেওয়ার পিছনে কারণ কি ছিল জানেন? কারণ ছিল শুধুমাত্র একটা সাধারণ সোনার জিনিস চুরি করা নয়, সেই চুরি করা সোনা দিয়ে সে অন্যের ক্ষতির উদ্দেশ্যে অপদেবতাকে সেই কানের দুলটা নিবেদন করেছিল। ভাবুন একবার, মানে
কোনো একটা জিনিস চুরি যাওয়া তো সেটা একরকম, সেটা অবশ্যই একটা খারাপ লাগার মতো বিষয়, মানুষের অনেক সময় সেসব ক্ষেত্রে ক্ষতিও হয়। ওরও কান ছিঁড়ে যেতে পারতো, বা ও এইসবের চোটে ওখানে পড়ে যেতে পারতো ট্রেনের মধ্যে বা প্ল্যাটফর্মে, সেটা তো এক রকমের রিস্ক। কিন্তু কারোর থেকে কোনো একটা জিনিস চুরি করে সেটা অপদেবতার উদ্দেশ্যে অপদেবতাকে প্রদান করা, এই জিনিসটা ভাবুন তো কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক সেই জিনিসটাই কিন্তু ডলির জীবনে ঘটে, এবং এটার জন্য ওকে পরবর্তী সময় যে কত কিছু সাফার করতে হয়েছিল সেটা এই আগে যত ঘটনাটা আরও এগোবে সামনের দিকে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো দুল তো চুরি গেল, তারপরের দিনটাও আর ক্লাসে যেতে পারে না, ওর মন মেজাজ শরীরটাও ভালো ছিল না। তো এর পরের সপ্তাহ থেকে ও আবার নর্মাল ক্লাসটা শুরু করে, এবং প্রত্যেকবারই মানে ওই ঘটনার পর থেকে ওর একটুখানি ভয়ে ভয়ে থাকতো, আর কানে দুল থেকে মানে দুল তো আর পড়তোই না, পুরো কান ফাঁকাই ছিল, এবং সবসময় ওটা ভয় ভয় থাকতো, ভিড় ট্রেন হলে উঠতে চাইতো না, একটা মনের মধ্যে একটা ওর ব্যাপার ট্রমা ঢুকে গেছিলো যে এবার হয় আগেরবার আমার কানের দুল চুরি গেছে, এবার যদি আমার ব্যাগ নিয়ে টানাটানি করে টাকা পয়সার ব্যাগ যদি চলে যায়, এরকম একটা ভয় যা হয় আর কি সাধারণ মানুষের, সেরকম একটা ওর কাজ করে। এবার আস্তে আস্তে তারপরে ওদের ওখানে কোর্স শেষের দিকে থাকে, এবং ও কিন্তু খুব ভালোভাবেই কোর্সটা করে ও ওখান থেকে পাস আউট হয়ে যায়। এবার যখন ও কোর্সটা করতো ডলি, তো সেই কোর্সটা করাকালীনই কিন্তু বিভিন্ন কাজের সুযোগ পেত, মানে কেউ হয়তো কোথাও হয়তো ব্রাইড সাজাতে হবে, কোথাও হয়তো কোনো পার্টি মেকআপ করতে হবে, কোথাও হয়তো জাস্ট কয়েকজন বিয়ে বাড়ি যাবে, তো তার জন্য হয়তো ওকে কেউ হয়তো ডেকেছে যে একটুখানি যা শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য, এরকম আর কি টুকটাক কাজ কিন্তু ও করা শুরু করে দিয়েছিল। এবার ওদের ওখানে যে কজন আর কি, যে কটা মেয়ে মানে এই কোর্সটা করছিল, তো সবার সাথে সবার গল্প হতো, কাজ ওরিয়েন্টেড কথাবার্তা হতো, এবং আলটিমেটলি সবাই ভালোভাবে কিন্তু কোর্সটা কমপ্লিট করে যে যার মতো আবার কর্মজীবনে চলে যায়। এবারে প্রথম 1-1.5 মাস, মানে এই ঘটনাটা ঘটার 1-1.5 মাস অবধি কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, মানে ওর মনে একটা ভয় ছিল, ভিট্রেনাটা এরকম ঘটনা ঘটে গেছে, সেটা একরকম, কিন্তু বাকি সব কিছুই স্বাভাবিক ছিল। এর ঠিক 2 মাস 2.5 মাস পর থেকে হঠাৎ করেই ওর জীবনে কিছু কিছু জিনিস ঘটা শুরু হলো। প্রথম যেটা ঘটলো সেটা হচ্ছে যে ও বাড়িতে একটা ঘরেও একা শুতো, মানে সব থেকে পিছনের যে ঘরটা ছিল, যে ঘরটায় ওর দাদু ঠাকুমা থাকতো, তো সেই দাদু ঠাকুমা আগে ওদের বাড়িতেই থাকতো, একসাথেই সবাই থাকা হতো, এবং পরবর্তী সময় ওর যে কাকা ছিল, তো সেই কাকা এবং কাকি যেহেতু দুজনেই কাজ করতেন, তো সেক্ষেত্রে কী হয়েছিল, ওর ঠাকুমাকে ওর কাকা কাকি নিয়ে চলে যায়, যে তাদের একটা ছোট বাচ্চা ছিল, তো বলেছিল যে দেখো আমাদের বাড়িটাতে তো কাজের লোক থাকে, তো সেই সময় একজন যদি বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষও থাকে অ্যাটলিস্ট ভালো হয় আর কি। তো ওদের বাড়িতে সেই জন্য মাঝে মধ্যে আসতো, আর বাকি সময়টা ওর কাকার বাড়িতে থাকতো। তো ও কী করতো, ওর ওই দাদু ঠাকুমার যে ঘরটা ছিল সেই ঘরটায় ডলি একা থাকতো, আর কখনো কখনো ওই অকেশনালি ওর ঠাকুমা আসতো, তো ও ওই ওই ঘরেই শুতো ঠাকুমার সাথেও, এরকম ব্যাপারটা ছিল। এবার হঠাৎ করেই ঠিক এই ঘটনার 2.5-3 মাস পর থেকে যেটা ঘটে সেটা হচ্ছে যে ও না রাতের বেলা শুতো, হয়তো কাজকর্ম করে এসে ভীষণ টায়ার্ড, মানে শুয়েই ঘুমিয়ে পড়বে এরকম অবস্থা, ওর না ঘুমটা কমে গেল, কোনোভাবেই ঘুম আসতে চাইতো না, মানে হয়তো শরীরে প্রচণ্ড টায়ার্ডনেস রয়েছে, চোখে ঘুম রয়েছে, কিন্তু শুলে না কোনোভাবেই ও ঘুমোতে পারতো না। এমন নয় যে ওর মাথার মধ্যে প্রচুর চিন্তাভাবনা চলছে বা কোনো একটা কাজ নিয়েও খুব বিশাল ভাবনা চিন্তা করছে, সেরকম কিচ্ছু না, জাস্ট নর্মালি ওর ঘুমটা কমে গেল। এবার ঘুমটা যখন কমে গেল তখন ওর খালি মনে হতো যে ঘরের পাশে, মানে ও যেখানটা কি শুয়ে আছে খাটে, সেই ঘরের পাশে খাটের কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, মানে খুব অল্প সময়ের জন্য, হয়তো কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হতো যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, জাস্ট মনে হলো, আবার কিছুক্ষণ পরে ভ্যানিশ, কিচ্ছু নেই, ঘরে একদম ফাঁকা, যেরকম নর্মাল সেরকম। এরকম না ওর হঠাৎ করে 1-2 বার করে প্রথমে সপ্তাহে মনে হতে লাগলো, এবং তারপরেই সপ্তাহে 1-2 বার মনে হওয়াটা কিন্তু মানে সপ্তাহে প্রায় প্রতিদিন হয়ে গেল। প্রত্যেক দিনই ওর মনে হতো ওর ঘরের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কখনো মনে হতো দরজার কাছে কেউ দাঁড়িয়ে, কখনো মনে হতো খাটেও শুয়ে আছে ওর পায়ের কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে, এরকম। সেটা কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে, পুরুষ না মহিলা, সে ওর পরিচিত না অপরিচিত, এরকম কিন্তু কিছু ওর মনে হতো না, মানে জাস্ট মনে হতো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এটা না মানে যখন প্রায় রেগুলার ব্যাপার হয়ে গেল, যে সবসময় মনে হচ্ছে, তো
খুব না মানে প্রথম দিকেও ভয় পেত না, প্রথম দিকে ভাবতো এটা কী হলো, কেন হলো। কিন্তু এই ঘটনায় মানে পুনরাবৃত্তি যত হতে থাকলো, তখন ওর একটুখানি ভয় লাগা শুরু হলো। ও ভাবতে লাগলো যে আমি এটা কেন দেখছি এরকম, আমার তো এরকম দেখার কথা নয়। আর বারবার আমি এরকম কেন আমার মনে হচ্ছে বারবার যে কিছু একটা আমার সামনে আমার ঘরের মধ্যে রয়েছে, অথচ লাইট জ্বালাচ্ছি যখন তখন কিছু নয়। এবার ও একদিন ওর মাকে বলল, ডলি, যে মা তুমি কটা দিন একটু আমার সাথে শোবে। তোর মা বললো ঠিক আছে। তখন মা বলছে মানে সে আমি তোর কাছে শুচ্ছি, কিন্তু কেন তুই বলছিস। তখন ও না মানে ওর মাকে পুরো বিষয়টা ভেঙে বলে না, ও বলে যে না আসলে এখন তো অনেক কাজকর্ম করতে হচ্ছে, তো আমার না মানে মাথায় একটুখানি কেউ হাত বুলিয়ে দিলে আমি ভালো থাকছি, মানে একটুখানি ভালো করে আমার ঘুম হবে, নাহলে আমার ঘুম হতে দেরি হচ্ছে। তো ওর মা বললো ঠিক আছে, আমি তোকে, তোর যখন মনে হচ্ছে আমি তোর সাথে শোবো, আর তোর মাথায় আমি রোজ হাত বুলিয়ে দেবো। তো ডলি কী করতো, ওর মাকে বলতো এবং ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিত এবং ও ঘুমিয়ে পড়তো। এবার ঘটনা হচ্ছে যে ওর মা যতদিন ওর সাথে শুলো ততদিন কিন্তু ও কোনো কিছু আর ফিল করেনি এবং ওর খুব সুন্দর ঘুম হয়েছে, ও ভয়ও পায়নি। ওর পাশে যে ওর যেমন মনে হতো যে ঘরের কাছে, জানলার কাছে হোক বা ওর বেডের কাছে হোক কোনো একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে, এরকম কিন্তু কিছুও ফিল করেনি। এবার ও না মনে মনে একদিন ভাবতে থাকলো যে আমি রোজ শুয়ে থাকি, মা আমার মাথায় কত রাত অবধি হাত বোলায়, তো থাক দরকারি, মায়েরও তো কষ্ট হয়, তো মাকে আমি বলবো যেটা তো আমার মনের ভুল, কারণ আমি তো মায়ের সাথে যখন আমি শুচ্ছি আমি তো এরকম কিছুই দেখছি না, তার মানে পুরোটাই আমার মনের ভুল। তো ভাবলো থাক মাকে আর শুধু শুধু খাটানোর দরকার নেই। তোর মাকে বলে যে না না মা তুমি তোমার ঘরেই যাও, আমি শুতে পারবো, আমার এখন আমি কাজ তখন আমি নতুন নতুন মানে কাজের অতটা প্রেশার আমি নিতে পারছিলাম না, বাট এখন আমার কাছে ঠিক আছে, তুমি তোমার আর মাথায় ওভাবে হাত বোলাতে হবে না, তুমি তোমার ঘরেই ঘুমাও। তোর মা বললো ঠিক আছে, আমি আমার ঘরেই ঘুমাবো। এবার আবার যখন ওর মা তার ঘরে শোয়া শুরু করলো, আবার কিন্তু ডলি 2-3 দিন গ্যাপে আবার ডলি দেখছে যে ওর শোয়ার সময় ওর খালি মনে হচ্ছে যে ঘরের কাছে কেউ রয়েছে। যাই হোক, তো মনে মনে ও কিন্তু যথেষ্ট সাহসী একটা মেয়ে, তো মনে মনে ভাবলো যে না, আমি এগুলোকে মনের, এগুলো আমার ভুল, আমি এগুলোকে একদম পাত্তা দেবো না। আমি যদি মনের এইসব ভ্রান্ত ধারণাগুলোকে যদি আমি বিশ্বাস করতে থাকি তাহলে কিন্তু আমার নিজেরই ক্ষতি। তো এই সমস্ত কিছু চিন্তা করে ও এগুলোকে ইগনোর করা শুরু করলো। কিন্তু ওর প্রচণ্ড ভয় লাগতো। এবার ও ছোটবেলা থেকে শুনেছে যে ভয় লাগলে লোহার কোনো কিছু হাতের কাছে রাখা উচিত। তো ও কী করতো, লোহার কিছু একটা জিনিস ও ওর বালিশের কাছে রেখে শুতো। ঠিক আছে, একটা লোহার তো ওভাবে তার কিছু রাখা যায় না, তো ওদের বাড়িতে একটা লোহার তালা ছিল। তো সেই লোহার, পুরো পিওর লোহার একটা তালা, তো সেই তালাটা জং পড়ে গেছিলো, কেউ ইউজ করতো না, তো ওটাকে ওর ঘরে রেখে দিত। ওর বাড়িতে বলেছিল যে মা আমার এই তালাটা ভাল লাগে, বেশ পুরোনো দিনের তালা একটা। তো ওর মা বলেছে তুই জং পড়া তালা নিয়ে কি করবি, তখন বলছে না আমি এটাকে পেপার ওয়েট হিসেবে কাজে লাগাবো। তোর মা ওকে কয়েকবার বারণ কর যে জং পড়া জিনিস হাত কেটে যেতে পারে, তো ও কী করে, ওই তালাটাকে একটু ঘষে ঠসে ওপরে যে আলগা যে জংগুলো ছিল সেগুলোকে করে মুছে টুছে ওটাকে রাখতো এবং বাড়িতেও কাউকে বলেনি, বাট ও শোয়ার সময় তালাটাকে ওর মাথার কাছে রেখে শুতো। তো এরকমভাবে মোটামুটি কাটছে এবং ও কিন্তু রোজ ভয় একটা পেত। এবার ওই তালাটা রেখে শোয়া, তারপরে নিজের মনকে নিজের বুঝ দেয়া, নিজের মনের জোর বাড়ানো, এগুলো করে না ও ভাবতো যে না আমি এতটাও ভয় পাবো না, এতটা ভয় পাওয়ার মতো কিছু হয়নি। কিন্তু ঘটনাচক্রে যেটা হলো, এই তালা রেখে শোয়ার পরে ওর ভয় ব্যাপারটা একটু হলেও কমলো, কিন্তু একটা অন্য জিনিস শুরু হলো। অন্য জিনিস কি শুরু হলো, অন্য জিনিস যেটা শুরু হলো সেটা হচ্ছে যে ও যে বিভিন্ন জায়গায় কাজ করতো, মেকআপ আর্টিস্ট হিসেবে যারা কাজ করেন তাদের অনেক রেসপন্সিবল কাজ করতে হয়, মানুষকে সুন্দর করে সাজিয়ে তোলাটা একটা অনেক বড় কাজ। তো ও সেই কাজটা করতো এবং ও কিন্তু খুব ভালোবেসে ভালো লাগা থেকে কাজটা করতো এবং অনেক দিন আগে থেকেও কাজ করে। এবার দেখছে যে হয়তো কোনো ক্লায়েন্টকেও সাজাতে গেছে, এবার তাকে হয়তো একটা কাজল পরাতে হবে বা তাকে হয়তো কোনো ব্রাইডাল লুক ক্রিয়েট করতে গেছে, তো সেখানে যে কলকাটা কাটে, তো দেখছে ওর না খুব হাত মানে কেঁপে কেঁপে যাচ্ছে শুধু শুধু। এমন নয় যে ও খুব ভয় পাচ্ছে বা খুব টেনশন করছে বা খুব কম টাইমের মধ্যে অনেক সময় মেকআপ আর্টিস্টদের কাজ করতে হয়, তো সেরকম কিন্তু ও দেখেছে এরকম কোনো রিজন নেই, মানে আমি খুব রিল্যাক্সফুলি কাজ করছি। বাট হঠাৎই যেন আমার হাত আর চলছে না, বা চললেও হাত কেঁপে যাচ্ছে, আমি সূক্ষ্ম কাজগুলো করতে পারছি না,
প্লাস আমার যেন ভালো লাগছে না কাজটা করতে। মানে আমি নিজে যেখানে আমি যে কোনো ক্লায়েন্টের যখন আমি কাজ করি, ও যেটা লিখেছে ইমেলে যে আমি সময় নিয়ে সুন্দর করে করি, কিন্তু কিন্তু এক্ষেত্রে ও দেখছে যে আমার মানে মনে হচ্ছে কাজটা করতে যাওয়াটাই খুব ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু কাজটা যখন আমি শুরু করছি তারপর মনে হচ্ছে কখন কাজটা শেষ হবে, আর ভাল লাগছে না, হাত কেঁপে যাচ্ছে, হাত চলছে না, মাথা কাজ করছে না, এরকম টাইপের। তো বুঝতেই পারছেন যে কাজের প্রতি যদি মন না থাকে কারো, তো সেই কাজ কখনোই ভালো হওয়া সম্ভব নয়। তো ওর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হলো। ও কাজল পড়াতে যাচ্ছে, হাত কেঁপে যাচ্ছে, কলকা করতে যাচ্ছে, হাত কেঁপে যাচ্ছে, ভালো লাগছে না। তো ওর যে কাজের যে সুনাম, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে থাকলো। ও নিজেই নিজের কাজে স্যাটিসফাই নয়, তো ক্লায়েন্ট কি করে স্যাটিসফাই হবে? তো এরকম ঘটনাও ঘটতে থাকলো। তো যখন এরকম বারংবার কিছুবার ঘটলো এবং ওকে যেখানে ক্লায়েন্ট বলছে যে তুমি কিন্তু এই কাজটা ঠিকমতো করতে পারলে না, বা এটা এরকম কেন হলো, তো না তখন ভাবলো যে সত্যি তো আমি এই কাজটার জন্য একটা টাকা চার্জ করছি, আমি ঠিকমতো কাজটা করতে পারছি না। তো ও তখন কি করলো, ও ভাবলো যে আমি একটু গ্যাপ নিই, আমি কদিন কোনো কাজই করবো না। তো এবার নিজের মনে নিজে ভাবছে যে আমার সাথে এটা কেন হচ্ছে, আমি এত সুন্দর একটা অ্যাডভান্স কোর্স করলাম, আমার এই লাইনে কাজ করার বহুদিন থেকে ইচ্ছে ছিল, আমি সেই কাজই করছি, কাজও পাচ্ছি, কিন্তু আমার কেন কাজ করতে ভালো লাগছে না, বা কেন আমি আমার আগের মতো করে কাজটা করতে পারছি না। এটা নিয়ে ওর একটা বেশ মানসিক একটা অশান্তি সৃষ্টি হলো। এর সাথে একটা খুব ভয়ঙ্কর জিনিস হওয়া কিন্তু ওর সাথে শুরু হলো। সেটা হচ্ছে যে খুব ছোট ছোট কারণে, খুব ছোট্ট ছোট্ট বিষয়, যেমন ও হয়তো নেল কাটার দিয়ে নখ কাটছে, নখ কাটতে কাটতে হঠাৎ করেই ও কি ওর মনে হলো, ও নেল কাটারের হয়তো যে নখটা খুব ছোট হয়ে কাটা হয়ে গেছে, তারপরে ও নেল কাটা চালিয়ে চালিয়ে ওর চামড়ার উপর দিয়ে, মানে আঙুলের যে চামড়া, সেই চামড়ার উপর দিয়ে নেল কাটারও এমন করেই চালিয়ে ফেললো ভুলবশত যে দু তিনটে নখ থেকে রক্ত পড়তে লাগলো। মানে নখের যে ডগাগুলো রয়েছে সেখান থেকে রক্ত পড়তে লাগলো চামড়া কেটে কেটে। এবার ও ভাবছে যে বাবা আমি এটা কি করলাম, মানে আমার নখ তো কাটা হয়ে গেছে, তারপরেও আমি নেল কাটার দিয়ে আমার চামড়ার উপর দিয়ে নেল কাটার চালাচ্ছি, তো খুব স্বাভাবিক চামড়া কেটে গিয়ে রক্ত পড়বে, এটাই হওয়ার কথা। যাই হোক, তো সেটা থেকে ও নিজেকে বিরত করলো। আবার হয়তো দুদিন পরে দেখা গেল যে ও বাড়িতে ছুরি দিয়ে হয়তো একটা ফল কাটছে বা কিছু একটা সবজি কাটছে, হঠাৎ করেই মানে ওর আঙুল সামনে চলে এসেছে, স্টিল কিন্তু আঙুলের উপরে ওর ছুরির কাটটা পড়লো। বুঝতেই পারছেন, হাত কেটে গেল, রক্ত পড়ল। এবার এইটা নিয়ে ওকে বেশ কিছুদিন ভুগতে হলো, কিছুদিন কাজকর্ম সব বন্ধ। সেটা থেকে যদি বা ওর আঙুল ঠাঙুল ঠিক হলো, ও নিজে একটু সুস্থ হলো, তারপরে হঠাৎ করে ও সিঁড়ি দিয়ে নামছে এবং ও কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা করছে না, মানে একদম নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে ও সিঁড়ি দিয়ে নামছে। এমন সময় ওর হঠাৎ করেই মনে হলো, মানে দুটো তিনটে স্টেপ তখনও বাকি সিঁড়ি থেকে নামার ক্ষেত্রে, ও ভাবলো যে আমি যদি এই তিনটে স্টেপ একবারে কভার করি, একবার যদি আমি একটা লাফ মেরে সিঁড়ি থেকে নামি, তাহলে আমাকে এই তিনটে স্টেপ আর নামতে হবে না। মানে খুবই চাইল্ডিশ একটা ভাবনা চিন্তা। তো এই করে ও তিনটে সিঁড়ি আগ থেকে ঝাঁপিয়ে তিনটে সিঁড়িকে ক্রস করে নামতে গিয়ে ও পড়ে যায় এবং পড়ে গিয়ে যথারীতি ওর গোড়ালিতে চোট পায়। এবার সেই গোড়ালির চোট নিয়ে ওকে 1 মাস পুরো ভুগতে হলো। মানে গোড়ালিতে চট করে এমনি এসব জায়গায় ব্যথা লাগলে চট করে সারতে চায় না, তো ওর ক্ষেত্রেও এরকম ব্যথা লাগলো। তো এরকমভাবে ওর টুকটাক শরীর খারাপ লেগেই রয়েছে। এর মধ্যে আবার কি হলো, ওর বাবা মা বিয়ের জন্য ওর জন্য ছেলে দেখা শুরু করেছে। তোকে জিজ্ঞেস করেছে তোর কি কোনো ছেলেকে পছন্দ, এরকম কি কিছু আছে? ও বলেছে না, ওরকম কিছু নেই। তোর বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু করেছে। এবার সম্বন্ধ দেখা যখন শুরু করেছে, ওকে একটা ছেলেপক্ষ দেখতে এসেছে। এবার দেখতে যেদিন আসে সেদিন সব মেয়েরাই মোটামুটি একটু ফিটফাট হয়ে, একটু ঠিকঠাক করে চুল বেঁধে, একটু ভালো করে সে যে পোশাকেই থাকুক, সে শাড়ি পরুক, চুড়িদার পরুক, যাই হোক, ঠিকঠাক করে একটা নিজেকে প্রেজেন্টেবল ওয়েতে সামনে আসে। কিন্তু ও নিজে একজন মেকআপ আর্টিস্ট হওয়া সত্ত্বেও ইচ্ছে করে কেন কি জানি, ওর সেদিন কী মনে হয়, ওর বাবা মা ওর উপরেই পুরো সাজগোজের দায়িত্বটা ছেড়ে দিয়েছে যে ঠিক আছে, মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী, মেয়ে নিজে একজন মেকআপ আর্টিস্ট, তো ও নিজের মতো করেই সাজবে। অবভিয়াসলি খুব বেশি চড়া সাজবে না, বা খুব বেশি চড়া মেকআপ করবে না। ও সেটা করেও নি। কিন্তু যে মুহূর্তে ছেলেটা ওর বাড়িতে আসে, তার আগ অব্দি কিন্তু খুব সুন্দর করে একটা চুল বেঁধে, শাড়িটাকে সুন্দর করে পাট পাট করে পরে, ও খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেবল ওয়েতেই সাজিয়েছিল। ওর মা দেখে বলেছে বাহ সুন্দর লাগছে, ওর বাবাও বলেছে ঠিক আছে, সব ভালো লাগছে তোকে।
এবার ছেলেপক্ষ বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে ছেলেপক্ষের বাবা মায়ের সাথে এই জলির বাবা মা কিছু কথাবার্তা হয়, এবং তারপরে যখন ওকে মানে ভিতর থেকে আসার জন্য বলে, তখন ওর কেন জানি না ওর মনে হলো যে আমার সাজটা ঠিক হয়নি। এই চিন্তা করে মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে ও একটা খুব উগ্র রঙের লিপস্টিক, মানে খুব উগ্র একটা ক্যাটক্যাটে কালার বলতে আমরা যেরকম বুঝি, খুব উগ্র কালারের একটা লিপস্টিক ও যেভাবে সেজেছিল ঠিক তার উপর দিয়ে চড়া করে দেয়, এবং এতটাই চড়া করে লিপস্টিকটা ও তাড়াহুড়ো করে লিপস্টিকটা মাখে যে ওর ঠোঁটের যে বর্ডার লাইন সেখান থেকেও একটু একটু জায়গায় বেরিয়ে যায়। এবং যেভাবে ও কাজল পরেছিল, খুব হালকা করে একটা লাইট মেকআপ লুক ও নিয়েছিল যেটা ও বলেছে, তো তার উপরে ওর মনে হয় যে ওর চোখটাও ঠিক হয়নি, করে ও গাঢ় করে আরও মোটা করেও কাজল দেয়। এবং ও নিজেই বলছে যে আমি জানি না আমার সেদিন মাথায় কি হলো, আমি ওরকম একটা বিদঘুটে লুক, যেখানে আমি ঠিকঠাক করেই সেজেছিলাম, খুব চড়া মেকআপ খুব হালকা করে সুন্দর করে আমি সেজেছিলাম এবং ওকে দেখতেও যথেষ্ট ভালোই, কিন্তু এরকম একটা উগ্র সেজে ও ছেলেপক্ষের কাছে যায়, এবং ছেলেপক্ষকে আগেই জানতো যে মেয়েটি মেকআপ আর্টিস্ট। তো অদ্ভুতভাবেই মানে ওরা ওর এরকম একটা উদ্ভট সাজ দেখে ওদের একটু অবাক লাগে, এবং ওকে দু চারটে কোশ্চেন করে, এবং খুবই সাধারণ কোশ্চেনই করে, এবং ও সেটার মোটামুটি করে জবাব দেয়। কিন্তু তারপরে ওর নিজেরই সেখান থেকে উঠে চলে যায়, এবং তারপরে আরও বেশি ও চড়া মেকআপ দিয়ে গালে, ঠোঁটে, চোখে আরও বেশি চড়া মেকআপ করে ও আবার সেকেন্ড টাইম ওই একই ছেলে পার্টির কাছে আসে ওদের বাড়িতে। এবং ওর বিহেভিয়ারটা একেবারেই কিন্তু ছেলেপক্ষের ভালো লাগেনি, মানে এরকম করে হঠাৎ হঠাৎ করে এত এত বেশি বেশি সেজে আসছে, এবং ওকে যে ছেলেটির পক্ষ থেকে দেখতে এসছে ছেলেটির মা বলে যে তোমার এত সাজের দরকার ছিল না, তোমাকে তো দেখতে এমনিই সুন্দর, তুমি এত সেজেছো কেন। এবং আলটিমেটলি কিন্তু ওই সম্বন্ধটা ওকে দেখে যায় ঠিকই, কিন্তু তারা একদিন পরেই জানিয়ে দেয় যে ওরা এখানে কথা আর এগোতে ফার্দার আর কথা এগোতে ইন্টারেস্টেড নয়। তো ওর বাবা মাও ছেলেপক্ষ চলে যাওয়ার পর ওকে বলে যে তুই তো ঠিকঠাকই সেজে তো ভালোই লাগছিল, তুই আবার এরকম করে লিপস্টিক এত এত বেশি করে কাজল এত গালে বেশি বেশি করে পাউডার কেন দিতে গেলি, এবং তুই নিজে একজন মেকআপ আর্টিস্ট, তুই এত এত মানুষকে এত সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করে দিস, এত সুন্দর করে সাজাস, তুই নিজে বুঝতে পারলি না যে তুই তাড়াহুড়ো করে লিপস্টিকটা দিয়েছিস এবং তোর ঠোঁটের লাইন বর্ডার লাইন থেকে বেরিয়ে গেছে। এবং এই বিষয়টা যখন ওর বাবা মা ওকে একটু বকাবকি করে সেদিন, ও না মানে খুব হতভম্ব হয়ে যায়, এবং আয়নায় যখন ও নিজেকে দেখে, ও একটা ছবিও তুলে রাখে নিজের মোবাইলে, এবং ছবিটা দেখে দেখে ও সেদিন সারা রাত বসে ভাবে যে আমি নিজেকে এরকম উদ্ভট সাজে সাজালাম কি করে। আমি কোনো ক্লায়েন্টকে আমি এরকম সাজাই না, তাদেরকে যথেষ্ট সুন্দর করে, ক্লায়েন্ট যদি আমাকে কিছু বলেও আমি তাদেরকে বেস্ট কোন লুকটা লাগতো সেটা আমি তাদেরকে সাজেস্ট করে দিই, সেই জায়গায় আমি নিজে এরকম বিদঘুটে সাজলাম কি করে। এটা ওর নিজের কাছেও কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কারণ ও নিজেও বুঝতে পারছে না যে ওটা এটা করেছে সেটাও ঠিক করেছে কিনা। তো এটা নিয়ে ওর মনের মধ্যে একটা খুব কি বলবো, একটা ওর নিজেরই খারাপ লাগা কাজ করতে থাকে, যেটা আমি কি করলাম। তো পরের দিন ওর বাবা বললো যে দেখ, এর পরের মাসে একটা ছেলেপক্ষ তোকে দেখতে আসবে, তুই কিন্তু আগে থেকে কি সাজবি, কি পরবি, কতটা পরবি সেটা কিন্তু তুই ঠিক করে রাখ। তুই যদি ছেলে পার্টির সামনে তুই নিজে একজন মেকআপ আর্টিস্ট হয়ে যদি তুই এরকম সাজিস, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো দেখাবে না, সবাই তোর কাজ নিয়েও কিন্তু ডাউট প্রকাশ করবে। যেই মেয়েটা বলে যে মানে যে কোনো সম্বন্ধ দেখার আগে তো ছেলের সম্পর্কে বা মেয়ের সম্পর্কে কিছু কিছু কথা তো বলে রাখতে হয়। তো ও ভাবলো যে ঠিকই তো, যাই হোক। তো এর মাঝখানে ওর মনটা খুব খারাপ হয়ে যায়, ও আবার কাজে শুরু করে। এরপরে যেটা হলো যে ও যে আমি বললাম যে ও বাড়িতে যাওয়ার রাতের বেলা যখন শুয়ে থাকতো, ওর খালি মনে হতো ওর মাথার কাছে বা পায়ের কাছে কেউ একটা এরকম দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়টা তো মানে চলছিলই, তার সাথে ওর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়া কিন্তু শুরু হলো। সেটাও কিন্তু প্রায় প্রত্যেক দিন রাতে, মানে একদিন ছাড়া ছাড়া একদিন ওর মনে হতো যে ওর পাটা খুব ভিজে ভিজে লাগছে। মানে শুয়ে থাকতো, শুয়ে থেকে হয়তো ঘুমিয়ে গেছে, তো ঘুমানোর পরে ওর হঠাৎ করেই মাঝরাতে মনে হতো ওর পাটা খুব ভিজে ভিজে লাগছে। এবার ও ভাবছে যে রাতের বেলা আমার পা কি করে ভিজবে, এখানে তো জল আসার তো কোনো কথা নয়। এবার ও হয়তো একদিন দুদিন ঘুমের মাঝখানে ওর মনে হতো পাটা ভিজে ভিজে লাগতো, ও দু একবার ওটাকে ইগনোর করতো। এবারে একদিন রাতের বেলা ওর খুব বেশি মনে হতে থাকে যে ওর পা দুটো খুব ভিজে লাগছে। তো না ওঠে, এবং ওঠে ঘুম চোখে যখন ও পায়ের দিকে তাকায়,
ও খেয়াল করে ওর দু পায়ে রক্ত। সেই রক্ত কোথা থেকে এলো, কি হলো, মানে ঘুম চোখে যখন ও দেখে যে দুই পায়ে রক্ত লেগে আছে, ও না চমকে যায় এবং চমকে গিয়ে ও চিৎকার করে মানে ঘাট থেকে নেমে গিয়ে লাইটটা জ্বালায়। এবং লাইটটা যখন জ্বালায়, লাইট জ্বালিয়ে দেখছে যে কোথাও কিচ্ছু নেই, সব পরিষ্কার, মানে খাটে নর্মাল খাট, ওর পায়েও কোনো কিছু নেই, পায়ে কোথাও জল পর্যন্ত নেই, রক্ত থাকা তো দূরের কথা, কোথা থেকেই বা আসবে। এই জিনিসটা যখন হয় তখন না ও খুব মানে ও ভয় পেয়ে যায়, যেটা আমি কি দেখলাম, মানে ও তারপরে ভাবছে আমি কি স্বপ্ন দেখছিলাম। তো ভাবে হ্যাঁ হতেই পারে যে আমি হয়তো স্বপ্ন দেখছিলাম। এরকম করে কিন্তু একদিন অন্তর একদিন ও এরকম ওর পায়ের সামনে কখনো রক্ত, কখনো নীল জলের মতো কিছু একটা ও দেখা শুরু করলো। এবং প্রথম প্রথম ও এটাকে হ্যালুসিনেশন বা স্বপ্ন ভাবতে শুরু করে, কিন্তু ও যখন যত দিন যায় এই জিনিসগুলো যখন ওর সাথে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, তখনও বুঝতে পারে যে পুরোটাই যে ওর মনের ভুল তা কিন্তু নয়। আচ্ছা, এরপরে যখন ও মানে বুঝতে পারছে যে ওর সাথে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা এমন হচ্ছে যেটা কিন্তু ওর সাথে হওয়ার কথা নয়, বা যেগুলো হওয়ার কোনো রকম পসিবিলিটিও নেই, সেরকম কিছু হচ্ছে, তখন না ওর ভাবলো যে না এইভাবে তো হয় না। এবার আমি ভাবছি যে একটুখানি মানে ওর যে আর কি যে ওই মেকআপ আর্টিস্ট যে ও যেখানে আর কি শিখতো, সেখানে আমি বললাম যে ওর কিছু বন্ধু বান্ধবী, যার মধ্যে বিদিশা বলে একটি মেয়ের সাথে ওর খুব বন্ধুত্ব ছিল। তো মাঝে মধ্যেই ও ওদের সাথে কথাবার্তা বলতো, মাঝে মধ্যে ওরা একে অপরের সাথে মিট আপ করতো। তো একদিন ফোন করে না বিদিশাকে সমস্ত কথাগুলো বলে যে জানিস তো আমার সাথে এরকম এরকম হচ্ছে, আমার না কিছু ভালো লাগছে না। তো বিদিশা ওকে বলতো তুই কি সব ভাবছিস, এরকম আবার হয় নাকি, তুই এগুলো সমস্তটাই তোর মনের ভুল, তুই এগুলো নিয়ে কেন ভাবছিস, আর তুই এত কাজ করিস, তুই তো কবে থেকে কাজ করা শুরু করেছিস, তোর যথেষ্ট টাকা পয়সা তুই নিজে রোজগার করিস, তুই আগে থেকেই রোজগার করা শুরু করেছিস, তোর আবার চিন্তা কিসে, তুই আবার এসব নিয়ে কেন ভাবছিস, তুই দুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, ভালো বাড়িতে তুই বিয়ে হয়ে যাবি, অন্য কারোর স্ত্রী হবি, তোর আবার এত চিন্তা ভাবনার কি আছে, তুই হয়তো একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিস, কোনো কিছু নিয়ে হয়তো তুই বেশি চিন্তা করে ফেলেছিস, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে। এবার মানে বিদিশারা ব্যাপারটাকে খুবই ইগনোর মতো করে এবং ওকে মানে জাস্ট ওর কথাগুলো খুব একটা বিলিভও করে না, বা বিলিভ করলেও ওকে ওর কথাগুলো খুব একটা পাত্তা দেয় না। এবার ডলি যেহেতু বিদিশাকে খুব ভালো বান্ধবী, মানে খুব বেস্ট ফ্রেন্ড হিসেবে মানতো, ওর না একটু খারাপ লাগে যে আমি ওকে মনের কথাগুলো শেয়ার করলাম, বাট ও একটু পাত্তাও দিল না। ও হয়তো ভাবলো যে আমি মিথ্যে কথা বলছি বা বানিয়ে বলছি, কিন্তু কেন আমি বানিয়ে বলতে চাই, আমার তো বানিয়ে বলার কোনো কারণ নেই। যাই হোক, ওর একটু খারাপ লাগে, কিন্তু কি আর করবে, ও মানে নিজেই ব্যাপারটা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, ও আবার কি করে কনভিন্স করবে। তো একদিন ও শুয়ে আছে, এবার সেদিনও রাতের বেলা, তো এতটাই ও ভয় ভয় থাকতো, রাতের ঘুম যাকে বলে উড়ে গেছিল। তো কি করতো, সকালবেলা হয়তো কোথাও কাজ থাকতো, তো কখনো কখনো কাজে বেরোতো, তো ও কি করতো, ও টাইমগুলো একটু বেলার দিকে রাখার চেষ্টা করতো, ফলে ও সকালটা ঘুমিয়ে দিত, মানে যদি বাইরে দেখতো যে ভোরের আলো ফুটে গেছে তখনও ঘুমোতো, 9টা 10টা অবধি ঘুমোতো। তো ছোটবেলা থেকে ওর কখনোই এত বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যেস নেই। তো ওর মা একদিন ওকে বলেছে যে তুই এত বেলা অবধি আজকাল ঘুমোস কেন। তো ও না মানে বাড়িটা মানে ওর মায়ের কাছে স্বীকার করেনি ব্যাপারটা, যে ও রাতে ঘুমোই না। তো বলে যে না আমার শুয়ে থাকতে ভাল লাগে, একটুখানি ঘুমোচ্ছি না হয়, তুমি কেন আমার মাকে এরকম বলছো, এরকম নানান কথাবার্তা বলে, কিন্তু পুরো বিষয়টা ওর মায়ের থেকে চেপে যায়। বাট ওর মাকে না অনেকবারই জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে, তোর কীরকম একটা চোখ মুখ কীরকম বসা বসা হয়ে যাচ্ছে দিন দিন, তুই কি তোর বিয়ে থা নিয়ে খুব চিন্তা করছিস। ও বলছে না না মা, আমি ওরকম কিছু চিন্তা করছি না। তো ওর মা আর কিছু বলে না। এবারে একদিন কি হলো, ও ওর নিজের ঘরে সেদিনকে ঘুমোচ্ছে, বা সেদিন কিন্তু ওরকম কোনো ছায়া বা পায়ের মধ্যে ভিজে ভিজে ঠেকা এরকম কোনো কিছু কিন্তু দেখেনি। কিন্তু সেদিন ওর ঘরে ঢোকার পরে ও যখন শুতে আসে, তার ঠিক কিছুক্ষণ পর থেকে ওর পুরো ঘরের মধ্য থেকে একটা আষ্টে গন্ধ পেতে থাকে। তো একবার ও মাকে বলে যে মা তুমি কি যে মাছ ঠাছ কিছু ভেজেছো রাতের বেলা, দেখবেন অনেক সময় যদি আপনি মাছ ভাজেন বা এই জাতীয় কোনো তীব্র গন্ধযুক্ত কোনো খাবার যদি রান্না করা হয় বা ভাজা হয়, সেক্ষেত্রে দেখবেন মানে পুরো বাড়িতেই সেই গন্ধটা অনেক সময় চলে আসে। তোর মা বলছে যে না, ঘরে তো কোনো মাছ নেই, আমি তো আজকে কোনো মাছ রান্না করিনি। তো বলছে কেন, বলছে না কিছু নেই, এমনি তোমাকে জিজ্ঞেস করলাম। তো মা বলছে না তুই শুধু শুধু কেন জিজ্ঞেস করবি, কিছু তো কারণ আছে। তো বলছে না আমার ঘর থেকে একটু মাছের গন্ধ বেরোচ্ছে। তোর মা এসছে ওর ঘরে, এসে বলছে কই আমি তো কোনো মাছের গন্ধ পাচ্ছি না। তখন বলছে না মা, আমি একটা হালকা হালকা মাছের গন্ধ পাচ্ছিলাম, এখন হয়তো নেই, কিন্তু আমি পেয়েছিলাম।
ওর মাকে কিন্তু অতটা ডিটেলে কিছু বলে না। তোর মা এসে গন্ধ শোকার চেষ্টা করে, কিন্তু উনিও কিন্তু কোনো মাছের গন্ধ পান না। যাই হোক, তো এবারও শুয়ে পড়েছে। শুয়েও একটু ফোন টোন ঘাঁটছে। ঠিক রাত তখন 1টা কি 1:30 হবে, মোটামুটি ওর ঘুম চলে এসেছে। এবং ও না মানে রাতের বেলা যখন ওর ওরকম করে হঠাৎ করে ও কোনো একটা ছায়া দেখতো, বা ওর মনে হতো যে ওর জানলার কাছে কেউ বা দরজার কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে, ও ততক্ষণ অবধি জেগে থাকতো যতক্ষণ অবধি ওটা দেখাও বন্ধ না করতো। মানে ওটা দেখতে পাচ্ছে ওরকম দাঁড়িয়ে আছে, ও যে চুপচাপ শুয়ে পড়তো সেটা কিন্তু ও করতে পারতো না, বারবার তাকাতো। এবং যখন ও তাকিয়ে দেখতো যে না, এই জিনিসটা নেই, তখনই একমাত্র ঘুমোতো। তো সেদিনও ওর ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওরকম 1:30 মতো বাজে। এবার ও ঘুমোবে এমন সময় হঠাৎ করেই, মানে ও এক পাশ থেকে অন্য পাশে যখন ফিরছে, হঠাৎ করেই ওর মনে হলো পিছন থেকে, মানে ও এক পাশে ফিরে রয়েছে, অন্য পাশ থেকে ওর মনে হলো দুটো হাত জাতীয় কিছু, মানে সেই হাতের মধ্যে যে আঙুল থাকে সেই আঙুলগুলোকে কিন্তু খুব ভালোভাবে যে ও ফিল করতে পেরেছিল তা নয়, মনে হলো ওর গলাটা পিছন থেকে কেউ একটা চেপে ধরেছে, মানে যথেষ্ট জোরে চেপে ধরেছে, এবং ওর রীতিমতো শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ভাবুন একবার কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো এমতো অবস্থায় বুঝতেই পারছেন যে একটা মানুষের যদি শোয়ার মধ্যে, মানে ঘুমের মধ্যে হঠাৎ করে যদি তার গলাটা কেউ পিছন থেকে চেপে ধরছে মনে হয়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এবং ওর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। ও কিন্তু ছটফট করতে করতে, মানে খাটের মধ্যে বিভিন্ন রকমভাবে নড়াচড়া করতে থাকে, এবং কোনো না কোনোভাবে ও গলা থেকে যে জিনিসটা ওর পিছন থেকে চেপে ধরেছে বলে মনে হচ্ছে ওর গলাটাকে, সেটা থেকে ও নিজের গলাকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ও যখন নিজের গলায় হাত দিয়ে সেই চাপটাকে সরানোর চেষ্টা করতে থাকে, ও কিন্তু সেরকমভাবে কিছু হাতে ফিল করেনি যে কারোর হাত আছে বা কিছু আছে। সেটা থাকার কথাও নয়, কারণ ও ঘরে একা ঘুমোচ্ছিল, কিছু থাকার কথা নয়। তো এরকম করতে করতে ও যখন মানে খাটের মধ্যে মানে এপাশ ওপাশ করছে, ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এরকম করতে করতে ও খাট থেকে পড়ে যায়। এবং ওর খাটের পাশে একটা ছোট টেবিল মতো ছিল, তো সেখানে জলের বোতল ছিল, দু একটা বই খাতা ছিল, তো সব কিছু নিয়ে হুড়মুড়িয়ে ও পড়ে যায়। এবার বুঝতেই পারছেন, ওইভাবে হুড়মুড়িয়ে হঠাৎ করে যদি ও খাট থেকে পড়ে যায়, একটা বিশাল জোরে আওয়াজ হয়েছে, এবং ওই আওয়াজ হওয়ার ফলে ওর মা পাশের ঘর থেকে ছুটে চলে আসে। এবং যখন ওর মা ছুটে আসে তখন ডলিকে যে অবস্থায় দেখতে পায়, সেটা দেখে উনি আঁতকে ওঠেন। তোর মা দেখছেন যে ঘরের মধ্যে মেঝেতে মেয়ে পড়ে রয়েছে, এবং ওর চোখ মুখটা অন্যরকম হয়ে গেছে, এবং ও যে খুব কষ্ট পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তোর মা এসে দরজা খুলেই, মানে দরজাটা ওর ভেজানো ছিল, তো সেটাকে ঠাস করে উনি খুলে ঢোকেন, এবং খুলে দেখেন যে মেঝের মধ্যে ও পড়ে রয়েছে। ওর মাথাটা একটু বেঁকে মতো গেছে, মানে ঘাড়টা বেঁকে গেছে কিছুটা, আর ও প্রাণপণে চেষ্টা করছে। এবং ও বুঝতে পারছে, ডলি বুঝতে পারছে যে ওর মা যে মুহূর্তে ঘরে ঢোকে তার কয়েক সেকেন্ডের মধ্যে ওর এই সেই যে চাপ অনুভূত হচ্ছিল, ওর গলার কাছে কিছু একটা চেপে ধরছিল মনে হয়েছিল, সেটা যেন মনে হলো ফট করে, মানে যে জিনিসটা ওর গলাটাকে পুরো চেপে ছিল সেটা ফট করে ছেড়ে চলে গেল। এবং ওর মা যখন এসে ওকে দেখেন, উনি দেখেই আগে চিৎকার করে ওঠেন ওকে দেখে, এবং ওকে মানে ওর মাথাটা আর কি ওনার নিজের কোলে তুলে উনি ডলির মাথায় হাত বুলোতে থাকেন, এবং ও প্রচণ্ড ভয় পায় এবং ওর মাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে, যে মুহূর্তে ওর মাকে জড়িয়ে ধরে, ওর মা এসে ওর নিজের কোলে মেয়ের মাথাটা রাখে, সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা আর একটা ঘটে, যেটা ঘটার পিছনে কিন্তু কোনো কারণ ছিল না। ওর মা দেখেন যে কোনোখানে কিছু নেই, বাইরে কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, ঝনঝনিয়ে ওর ঘরের যে কাঁচের যে জানলা, সেই জানলাটা হচ্ছে মানে বেশ বড় জানলা, এবং জানলাটা দুটো মানে ভাগে ভাগ করা, গ্রিল রয়েছে, বাইরে কোনো ঝড় বৃষ্টি নেই। সেই দুটো জানলার দুটো পোর্শনেরই কাঁচটা ঝনঝনিয়ে কিন্তু ভেঙে পড়ে যায়, একদম ঝনঝনি আওয়াজ হয়ে ভেঙে পড়ে যায়। ওর বাবাও সেদিন বাড়িতে ছিলেন, তো ওর বাবাও কিছুক্ষণ পরে উঠে আসেন, এবং উঠে আসার পরে উনিও ওই জিনিস দেখে কিন্তু হতভম্ব হয়ে যান। এবং ওর পুরো ঘরটা থেকে অদ্ভুত রকমের একটা পচা গন্ধ ঘর থেকে বেরোচ্ছিল।
যাই হোক, তো ওই দৃশ্য দেখে হঠাৎ করে কাঁচ ভেঙে গেল। ওর বাবাও খুব অবাক হয়ে গেছেন। তো উনি ওর জানলার ওখান থেকেই দেখছে যে কেউ ঘরের বাইরে আছে কিনা বা কি ব্যাপার। তো উনি সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দেখেন যে কেউ আছে কিনা। উনি দেখছেন না, কোথাও কেউ নেই। তো সঙ্গে সঙ্গে ওদের এক পরিচিত ডাক্তার ছিল, তো তাকেই ফোন করা হয় অত রাতে। এবং তিনি কিন্তু চলেও আসেন, ওদের বিশেষ পরিচিত ছিল, তো তিনি চলেও আসেন। তো ওই ঘটনার পরে ও কিছুক্ষণের জন্য, প্রায় 10-15 মিনিটের জন্য ওর মাকে জড়িয়েই শুধু ছিল, মানে কিছু বলছেও না। ও একটু রিলিফ পেয়েছিল। শুধু ওর মা ওকে বলছে কি তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো। ও শুধু মানে মানে গ্যাংরাচ্ছে আর কি, ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, শুধু গোঙানির আওয়াজ মতো হচ্ছে। মানে ও এতটাই ট্রমাটাইজড হয়ে যায়। তো তারপরে ও একটু ধাতস্থ হয়। তারপরে ভোর হয়ে গেছিলো, একটু ভোরের দিকে ডাক্তারবাবু আসেন। তো তিনি এসে ওকে পরীক্ষা টরীক্ষা করে, তো বলে প্রেশার লো হয়ে গেছে, এরকম নানান দু একটা জিনিস যেগুলো প্রাইমারি এক্সামিনেশানে ধরা পড়ে একটা মানুষকে দেখলে, তো সেগুলো বলে। তো ডাক্তারবাবু কিছু ওষুধ টষুধ দিয়ে চলে যায়, বলে নেক্সট প্রবলেম হলে এইসব টেস্ট ফেস্ট করাতে হবে, যা ডাক্তাররা বলে থাকেন নর্মালি সেগুলোই বলেন, এবং চলে যায়। তখনও অবধি, মানে ভোর হওয়া অবধি ও কিন্তু কোনো কথাই বলেনি। ও পুরো চুপচাপ খাটের মধ্যে শুয়ে রয়েছে। এবং তাও ওর ওই ঘরের খাটে, ওর বাবা মায়ের যে ঘরটা রয়েছে সেই খাটটা। তো এরপরে ওর মা বাবা ওকে বারবার জিজ্ঞেস করছে তোর কি হয়েছিল রাতের বেলা, তোর মানে তুই কি কোনো স্বপ্ন দেখেছিলি, না তোর কোনো হঠাৎ করে তুই কিছু দেখে ভয় পেয়েছিলি, কি হয়েছিল। এবং ও এতটাই ভয় পেয়েছিল যে ভোর হওয়ার পরেও যতক্ষণ না বাইরে রোদ্দুর উঠেছে, মানে ঠিকঠাক করে পুরো প্রপার দিন হয়েছে, ও ততক্ষণ অবধি কোনো কথাই বলেনি। এবার যেদিন এই ঘটনাটা ঘটে তার পরের দিন কিন্তু ওর একটা বড় কাজ ছিল, একটা পার্টি, একটা মানে 3-4 জনের পার্টি মেকআপ করানোর ওর কথা ছিল। তো সঙ্গে সঙ্গে ও সকালবেলা জাস্ট ঠিকঠাক হওয়ার পরে ও মানে ফোন করেও বলতে পারছে না, ও শুধু নাম্বারটা দেখিয়ে দেয় ওর মাকে ফোন করে, এবং ফোন করে বলে যে তুমি ইমিডিয়েট এদেরকে বলো যে তারা যেন অন্য কারোর সাথে যোগাযোগ করে, যদি বলে যে আমাদের এখন কোনো মেকআপ আর্টিস্ট পাবো না, তো তুমি আমার এই কটা নাম্বার আছে বন্ধু বান্ধবী, তো তুমি তাদের নাম্বারগুলো দিয়ে দিতে পারো। তো ওর মা তো ফোন করে বলে দিল যাদের আর কি কাজ ছিল, যাদেরকে ওর সাজানোর কথা ছিল। যাই হোক, তো সে সমস্ত মিটে যাওয়ার পর ওর মা আবার ওকে বলছে তোর কী হয়েছিল তুই বল, তোকে অনেক দিন থেকেই দেখছি তুই কীরকম অন্যমনস্ক থাকিস, তুই অনেকক্ষণ রাত অবধি, আগে তো তুই ছোটোবেলায় এত রাত অবধি জাগতিস না, এত রাত অবধি জেগে থাকিস, কী ব্যাপার তুই একটু পরিষ্কার করে বল। তো তখনও বলছে মা আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে, বলছে হ্যাঁ কেন বিশ্বাস করবো না, তুই বল তো। তো তখন বলছে যে আমি আমার ঘরের মাঝখানে, মানে মাঝে মধ্যেই আমি আমার ঘরে একটা ছায়ামূর্তি দেখতাম, এবং প্রথম প্রথম আমি এগুলোকে মনে করেছি আমার মনের ভুল, কখনো মনে হতো আমার খাটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কখনো মনে হতো জানলার পাশে। এবং আমি কখনো দেখতাম, হয়তো একবার চোখটা মুছে আবার তাকালাম, তখন হয়তো আবার দেখছি নেই। এরকম করে আমি বেশ সপ্তাহে 3-4 দিন 5 দিন ধরে আমি কিন্তু এরকম দেখছি। কখনো মনে হচ্ছে কেউ একটা কিছু একটা সরে গেল, কিছু একটা নড়ে গেল, এরকম টাইপের ঘটনা আমার সাথে বহুদিন থেকেই ঘটছে। কিন্তু আজকে যেটা আর কি আমার সাথে ঘটেছিল সেটা হচ্ছে আমি শুয়েছিলাম, এবং শুয়ে যখন আমি এক পাশ থেকে অন্য পাশে ফিরি, তখন আমার মনে হলো যে পিছন থেকে কেউ আমার গলা প্রচণ্ড জোরে চেপে ধরেছে। তো বললো যে কি ব্যাপার, মানে তুই তো ঘরে একাই শুয়েছিলি, তোর সাথে তো আর কেউ ছিল না, বা বাড়িটা হচ্ছে ওদের বেশ বড় পাঁচিল দেওয়া, কোনো চোর ডাকাত সেও ঢোকেনি, বলতে তোর গলাটা কে চেপে ধরবে। তখন বলছে আমিও জানি যে এটা সম্ভব নয়, কারণ ঘরের দরজা জানলা সমস্ত কিছুই বন্ধ, ঘরে কেউ নেইও যে আমার গলা এভাবে চেপে ধরতে পারে। বা আমিও যখন আমারই কেউ একটা চেপে ধরেছে গলাটা, আমি যখন বুঝতে পারি, আমি যখন নিজের গলাতে হাত দিচ্ছি, এমন নয় যে আমি কারোর হাতটা অনুভব করতে পারছি, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, বা কেউ একজন আমাকে পিছন থেকে যে আমার উপরে আঘাত করছে সেটা আমি বুঝতে পারছি। তোর মা ওকে অনেকবার বোঝালো যে দেখ এরকম কিন্তু কিছু হয় না, কিন্তু তুই যখন বারবার বলছিস যে তোর সাথে এরকম হয়েছে, আর ওইভাবে কাচের জানলাটা ভেঙে যাওয়া, তো এইটারও কিন্তু কোনো ব্যাখ্যা নেই, তাই না। তো ও তো মানে প্রচণ্ড রকমভাবে ও মানসিক দিক থেকে ভেঙে পড়লো, ও কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেল। এবার ওই যে আমি বলেছিলাম, তো ওই যেখানে ও মেকআপ আর্টিস্টের কোর্স করতো, তো সেখানে বলেছিলাম যে ওর একটা খুব ভালো বান্ধবী হয়েছিল যার নাম ছিল বিদিশা। তো তার সাথে ওর মা একটু কথা বলে যে এরকম আমার মেয়ে ভয় পাচ্ছে। তো তখন উনি একটু জিজ্ঞেস করে যে তোমরা তো কিছুদিন আগে কোর্সটা কমপ্লিট করলে, ওখানে কি কিছু এমন ঘটনা ঘটেছে যেটার জন্য ও ভয় পেয়েছে বা কিছু। তো সেই মেয়েটি বলে না এরকম তো কোনো ঘটনা ঘটেনি। এবার যেহেতু ওই সময় ও মানে এই ডলি কিন্তু বিদিশাকেই খুব ভালো বান্ধবী হিসেবে মানতো, মনে প্রাণে মানতো।
তো ওকে বলেছে যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আমার কিছু ভালো লাগছে না, আমি কোনো কাজকর্ম করতে পারছি না। তো মেয়েটা বলেছে, মেয়েটা না খুব ক্যাজুয়ালি নেয় ব্যাপারটাকে, বলে যে ঠিক আছে কাজ করতে পারছিস না তো কী হয়েছে, তুই কিছুদিন গ্যাপ নে, তুই তো অনেক দিন আগে থেকেই কাজকর্ম করিস, তুই কিছুদিন গ্যাপ নে, দেখবি সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো এরকম করে বিভিন্ন রকমের ওর মানে মানসিক দিক থেকেও খুবই বিধ্বস্ত হয়ে পড়ে। ওর বিয়ের যে সম্বন্ধ দেখা হচ্ছিল সেই সম্বন্ধ দেখাতেও ওর বাবা মা মানে একটুখানি থিতু হয়ে যায় যে মেয়ের এরকম অস্বাভাবিক আচরণ করছে, মাঝে মধ্যেই ভয় পাচ্ছে, এর মধ্যে বিয়ের সম্বন্ধ দেখা বা বিয়ে দেওয়া এটাও হয়তো ঠিক হবে না, কারণ পরবর্তীকালে এসব নিয়ে সমস্যা হতে পারে বিয়ের পরে। তো সব দিক থেকেই কিন্তু ডলি এবং ওর ফ্যামিলি খুব একটা কিন্তু খারাপ সিচুয়েশনের মধ্যে চলে গেল, এবং যার কিন্তু কোনো কুল কিনারা ওরা খুঁজে পাচ্ছিল না। এবার এই কথা ওর ঠাকুমার কাছেও গেল, পুরো ফ্যামিলির মধ্যেও অনেকে জেনে গেল যে মেয়েটার এরকম অসুবিধে হচ্ছে। তো অনেক আত্মীয় স্বজন বিভিন্ন রকমের কথা বলেছে যে দেখো হয়তো কারোর নজর লেগেছে, বা কেউ হয়তো মানে ওর হয়তো কোনো শত্রু থাকতে পারে, সে হয়তো ওর উপর একটু নজর টজর দিয়েছে, তো দুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সবাই সেটাই ভাবছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ঘটনাচক্রে মানে ও তোর মায়ের সাথে শুতো বা ও ঘরে একা সেরকম থাকতো না, বাট সেই রকম বড়সড় কোনো ঘটনা এরপরে ঘটছে না ঠিকই, কিন্তু দেখা গেল যে ও সবসময় ভয়ে ভয়ে রয়েছে, কোনো কাজ করতে পারছে না, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় ওর হঠাৎ হঠাৎ শরীর খারাপ করছে। এবার এরকম অবস্থায় ওর ঠাকুমা সমস্ত কিছু শুনে ও ঠাকুমা বলেন যে আমি বাড়িতে যাই, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, নাহলে আমার নাতনির এরকম অবস্থা কি করে হবে, ও একটা এত ভালো মেয়ে, পড়াশুনো ভালো করতো, কাজকর্ম ভালো করতো, সেই মেয়েটা হঠাৎ করে এরকম ভয় পাবে, এটা কি কখনো হতে পারে? তো ওর মা ওকে বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, সেখানে গিয়ে ওর কাউন্সেলিং করানো হয়, সব কিছুই ঠিকঠাক মতো চলে, দুদিন ঠিক চলে, আবার 3 দিনের দিন ও ভয় পায়, একা রাতে কোনোভাবেই শুতে পারে না, সবসময় ওর মনে হয় যে কিছু একটা ছায়া রয়েছে ওর মানে ওর সামনে। এর মধ্যে আবার যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ওর ডান কানে, যে কানের দুলের যে জায়গাটা যেখানটা একটুখানি ওর কেটে মতো গেছিলো, সেই কেটে যাওয়ার পরে সামান্য যে ওই যে ভিড়ের মধ্যে যে ওর কানের দুলটা কান থেকে কেউ টেনে খুলে নিয়েছিল, এরকম যে ঘটনাটা ঘটেছিল, তারপরে কিন্তু কানে একটু ওষুধ লাগিয়েছিল, খুবই সামান্য কেটেছিল, তো ওষুধ টষুধ লাগিয়ে সব কিছু কিন্তু ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ঘটনাচক্রে মানে ওই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 3 মাস পরে, 3 মাস পরে কিন্তু হঠাৎই দেখা যায় ওর কানের যে দুলের যে ফুটো, দুল পড়া, তো সেই কানের ফুটোর কাছ থেকে ওর কিন্তু একটা মানে খুব লাল একটা ফুসকুড়ি মতো জিনিস হঠাৎ করেই হয়, এবং সেই থেকে কিন্তু ওর কানে ব্যথা শুরু হয়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু ওর কানে একটু সামান্য কেটে গেছিলো, এবং সেটা প্রপার মানে মেডিসিন লাগিয়ে ও কিন্তু একদম ঠিক হয়ে গেছিলো, এবং 3 মাসের মধ্যে ও 1-2বার কানের দুলও পড়েছিল, তাতে কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি, মানে ব্যথাও পায়নি, লাগেওনি, কিছুই হয়নি। কিন্তু এই তিন মানে ওই ঘটনার এতগুলো মাস পরে হঠাৎ করেই ওর ওই কানে একটা ছোট লাল মতো ফুসকুড়ি হলো, এবং সেখান থেকে 2 দিনের মধ্যে কিন্তু ওর পুরো কান প্রচণ্ড ব্যথা হয়ে গেল। এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ওকে সেই কান নিয়ে, তো কানের ডাক্তারের কাছে যখন যাওয়া হয় তো সেই ডাক্তারবাবু দেখে বলেন যে কানে ইনফেকশন হয়ে গেছে। এবার সেই ইনফেকশন কোথা থেকে হলো, কিভাবে হলো, এত মাস পরেই বা হলো কি করে, তার মাঝখানে কোনো ঘটনা ঘটেনি, ওর কানে কোথাও ব্যথা পায়নি, চোট পায়নি, কি করে যে কি হলো সেটা কিছুই বোঝা গেল না। ওষুধ, ইঞ্জেকশন সব কিছু ওকে দিতে হলো। ইন দ্য মিন টাইম ওর ঠাকুমা বাড়িতে এলো। ওর ঠাকুমা যখন বাড়িতে এলো তো উনি সমস্তটাই শুনেছিলেন, তো ওনারও অনেক বয়স হয়ে গেছিলো তখন। তো উনি না মানে বারবারই সবাইকে বলছিল যে আমার মনে হয় আমার নাতনির কোনো অসুখ হয়নি, কোনো অসুবিধে হয়নি, নিশ্চয়ই কিছু একটা এমন ঘটেছে যেটার জন্য এটা হচ্ছে। এবার দেখুন, মানুষ সবসময় একটা র্যাশনাল থিঙ্কিং করতে ভালোবাসে, মানুষ সবসময় বৈজ্ঞানিক যুক্তি মানে ব্যাখ্যা দিয়ে কথা বলতে পছন্দ করে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু ঠাকুমা যখন এই কথাগুলো বলেন তো সবাই না একটু মানে নতুন ওয়েতে ভাবার চেষ্টা করে যে সত্যিই তো আমাদের মেয়ের তো কোনো অসুবিধে ছিল না, এরকম করেও কেনই বা ভয় পাবে একটা মেয়ে। তো ওকে কয়েকজন বলেছিল যে একটু ঝাড়িয়ে আনো কোথাও থেকে, বা একটা কিছু ওকে কোথাও নিয়ে যাও, ভালো লাগবে, তো সেই ঝাড়িয়ে আনাও হয়েছে একটা জায়গা থেকে, কিন্তু তাতেও কিন্তু খুব একটা লাভ হয়নি, মানে হয়তো 1-2 দিন ওর অসুবিধা হয়নি, 3 দিনের দিন থেকে আবার। তো ওদিকে ওর কান নিয়েও প্রচণ্ড ভুগছে, কানে প্রচণ্ড ব্যথা, কান ফুলে গেছে।
তো ওর ঠাকুমা যখন আসে তো উনি ওর ঠাকুমা আর কি বলে ডলিকে যে আচ্ছা তুই প্রথম থেকে বলতো যে তোর কি হয়েছে বা কি কি ব্যাপার। তো প্রথম থেকেই বলেছে যে এরকম এরকম আমি দেখছি। তো ওর ঠাকুমা ওকে জিজ্ঞেস করেছে তুই প্রথম কবে দেখেছিলি এটা। তো তার মধ্যে ওই যে ঘটনাটা ওর ঘটেছিল ওর সাথে, ওই যে ট্রেনের মধ্যে ওর কান থেকে দুল নিয়ে নেওয়া, এই ঘটনাটা ওর ঠাকুমা না খুব ডাউট প্রকাশ করে যে ট্রেনের মধ্য থেকে দুলটাকে ভাবে কেউ খুলে নিয়ে নিল, এটা খুবই অদ্ভুত। মানে হতে পারে কেউ হয়তো ভিড়ে সোনার দুল দেখেছে, সেও হয়তো খারাপ মানসিকতার মানুষ, সে হয়তো দুলটাকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু কেন জানি না ওর ঠাকুমা বারবার বলে যে আমার কিন্তু একটু অন্যরকম কিছু মনে হচ্ছে। তো যাই হোক, শুধু মনে হওয়া দিয়ে তো আর কিছু হয় না। তো তখন ঠাকুমা কি করলেন যে ওনারা মানে ওরা আর কি যেখানে থাকতো ডলিরা, তো সেখানে একটা জায়গায় সৎসঙ্গ হয়, ঠিক আছে। তো সেই সৎসঙ্গের ওখানে যখন ঠাকুমা ওদের বাড়িতে থাকতো তো উনি ওই সৎসঙ্গে যেতেন। তো সেখানের একজন ভদ্রলোক ছিলেন। তো তার কাছে একবার শুনেছিলেন যে ওনার কোনো একজন পরিচিত মানুষ আছেন, ওনাদের আত্মীয় হয়, ওনার আর কি জামাইবাবু হয়। তো তিনি নাকি মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করেন। মানে কেউ যদি কারোর এরকম ক্ষতি করে বা বহু ডাক্তার দেখেও অনেক অনেক সময় হয় না যে কোনোভাবেই কোনো সুরাহা হচ্ছে না, সবসময় কোনো না কোনো সমস্যা অসুবিধে লেগেই রয়েছে। তো এই জিনিসগুলো যখন আর কি হয়, তো তখন মানে এই এরকম আর কি দেখা হয় যে তাকে কেউ কোনো ক্ষতি করেছে কিনা বা তার সাথে রিসেন্ট টাইমে কোনো এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে ঘটনা থেকে তার জীবনে এরকম মানে উৎপাতের সৃষ্টি হতে পারে। তো সেগুলো নিয়ে আর কি উনি কাজ করে। তো ডলির ঠাকুমা কি করেছে, ওকে নিয়ে ওই সৎসঙ্গে ওই ভদ্রলোকের বাড়ি যায়। ওই ভদ্রলোককে আগে থেকে বলে রেখেছিল যে আমি আমার নাতনিকে এরকম নিয়ে আসবো। তো তাকে নিয়ে যায় ডলিকে। এবার যেদিন ডলি যাবে সেদিন সকাল অবধি কিন্তু ডলি ঠিকই ছিল, ওর শরীরে কোনো সমস্যা ছিল না। কানটাও আস্তে আস্তে ডাক্তার ওষুধ দেখিয়ে মানে এখানেও কিন্তু একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে প্রথমে ও যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারের ওষুধ খেয়ে প্রথমে ওর কমে যায়, আবার কিন্তু তারপরে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায় কানের ইনফেকশনটা। তো তারপরে আরও বড় ডাক্তার, অন্য জায়গায় ডাক্তার দেখিয়ে আর কি তখন অনেকটাই কমে গেছে। এবং সকাল থেকেও ঠিক ছিল, দুপুরবেলা ওখানে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, বলেছিল নিরামিষ খেতে আর একটা কাঁচা জামা কাপড় পরে যেতে। এবার ঠিক বেরোনোর আগে ডলির হঠাৎ করে জ্বর আসে, খুব জ্বর আসে। এবার ওর বাবা মা বলছে না তাহলে আজকে আর বেরোতে হবে না, কিন্তু ডলি ঠাকুমা বলছে না, ওর জ্বর এসেছে, ও জ্বরের ওষুধ খেয়ে হলেও আজকে আমার সাথে যাবে। কারণ এরকম করে যদি ও মানে আমার সাথে যদি আজকে ও না যায় তাহলে আমরা জানতে পারবো না যে ওর কী হয়েছে, কারণ আমার একটু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আর উনি ওই কাঁচ ভাঙা ব্যাপারটা, পুরনো দিনের মানুষ তো, উনি ভাবলেন যে হঠাৎ করে কাঁচ ভেঙে গেছে, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। তো যাই হোক, তো ওর বাবা মা একটুখানি আপত্তি করে। তো তারপরেও ওর ঠাকুমা, ওর বাবা আর ডলি তিনজনে মিলে ওই ভদ্রলোকের বাড়ি যায়। মানে ডলি সেদিন আর কি রীতিমতো জ্বরের ওষুধ খেয়ে গেছে। এবার ওকে যখন দেখেছেন ওই ভদ্রলোক, তো সে ভদ্রলোক ওকে বলছে যে তুমি তোমার কপালের ওর উপরে একটুখানি চুল ঠুল ওর পড়েছিল, তো বলছে যে তুমি চুলটা একটু সরাও, আমি তোমার কপালটা দেখবো। তো একটু চুলটা সরিয়েছে। তো কপালটা দেখার পরে উনি আর কি বলছেন যে তুমি মা, এই আমি তোমাকে একটা ঠাকুরের ফুল দিচ্ছি, এই ফুলটা তুমি কপালে ছুঁয়ে তোমার কাছে রেখে দাও, আর তোমার কোনো চিন্তার কারণ নেই, যা হচ্ছে সব ঠিক হয়ে যাবে। ওকে আর কি ভালো ভালো কথা বলে এবং ওর ঠাকুমাকে বলে যে তুমি একটু ওকে নিয়ে চলে যাও, আমি ওর বাবার সাথে কথা বলছি। এবং যাওয়ার আগে ডলিকে একটা কথা জিজ্ঞেস করে যে তোমার কি কোনো খুব ভালো বন্ধু আছে যাকে তুমি খুব বিশ্বাস করো, যাকে তুমি সমস্ত মনের কথা বলো? বলছে হ্যাঁ, আমার একটা ভালো বান্ধবী আছে, নাম হচ্ছে বিদিশা। তখন বলছে ঠিক আছে তুমি যাও। তো পরে এগুলো ওর বাবার থেকে জানতে পেরেছে। তো ওই ভদ্রলোক ওকে দেখার পরে বলেছিল যে মানে বিদিশা বলে ওর যে বান্ধবী ছিল, এই ডলির সাথে যা যা ঘটনা ঘটছে শুধু আর শুধুমাত্র ওর জন্যই ঘটছে। এবং ওই যে ওর ট্রেনের ভিতরে ভিড় ট্রেনে যে ওর মানে কান থেকে ওই দুলটা টেনে খুলে কেউ নিয়েছিল, সেটা কিন্তু আর কেউ নয়। যেহেতু প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, ডলি খেয়াল করেনি, ওটা কিন্তু ওর ওই বান্ধবীই করেছিল কাজটা। ওর বান্ধবী ওর প্রতি প্রচণ্ড হিংসে পরায়ণ ছিল, যেহেতু ওর মেকআপ আর্টিস্ট হিসেবে ওর কাজ ভালো ছিল এবং ও পুরো কোর্স কমপ্লিট করার আগ থেকেই প্রচুর কাজ পেত এবং ও ডলি খুব ভালো মনের মেয়ে ছিল, তো ও না মানে বলে দিত। এবার এই কথাগুলো শুনে ওই বিদিশা বলে মেয়েটার কিন্তু খুব রাগ হতো যে ও কাজ মানে পুরোপুরি শিখে কমপ্লিট করার আগেই ও কাজ পাচ্ছে, আমি সেইভাবে কাজ পাচ্ছি না।
এই সমস্ত কিছু ভেবে ওর না খুব হিংসে হয়, এবং হিংসেটা এতটাই বেশি বেড়ে যায়, ওর প্রতি এত রাগ, এত ঘৃণা সৃষ্টি হয় যে ও একজনের মানে মানে যারা আর কি এই ধরনের মানুষের ক্ষতি সাধন করে এরকম কোনো মানুষেরও শরণাপন্ন হয়, এবং সেই যে শরণাপন্ন হয় সে কিছু মারাত্মক মারাত্মক শক্তি নিয়ে কাজ করে, এবং যে এরকম খারাপ কাজগুলো করে তো সে ওই বিদিশাকে বলেছিল যে তুমি ওর মানে ও ব্যবহার করে এরকম কোনো যদি সোনার টুকরো মানে ওর গায়ে আছে, ও ব্যবহার করে আছে এরকম কোনো সোনার জিনিস যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে ওর এতটাই আমি ক্ষতি করতে পারবো যে তুমি তো চাও যে ও ভালো করে কাজ না করতে পারুক বা ও বেশি ক্লায়েন্ট না পাক, তো সেটা তো হবেই, উল্টে কিন্তু ওর শারীরিক দিক থেকেও ও অনেক ওর খারাপ হয়ে যাবে, ফলে ওর বেশি কাজও করতে পারবে না এবং তুমি যেটা চাইছো ফলে সেটা হয়েও যাবে। এবং এই জিনিসটাকে ফলপ্রসূ করার জন্য ওরই সেই বান্ধবী বিদিশা সে কিন্তু ওই ভিড় ট্রেনে ওর ইচ্ছে করেই ওই ভিড় ট্রেনটায় ও ওঠায়, এবং ওর ট্রেনে উঠেই ইচ্ছে করেই যেই স্টেশন আর কি ও নামবে সেখানে ও লুকিয়েছিল, এবং ভিড়ের সময় ও নিজের মুখটাকে আড়াল করে ওই কিন্তু এই কাজটা করে। ওই সেই সোনার যে জিনিসটা ও নিয়েছিল ওর কান থেকে, যে ছোট্ট মানে ওই কানের রিংটা খুলে নিয়েছিল, খুলে কিন্তু চুরি করার উদ্দেশ্যে নেয়নি, ও গিয়ে ওই জিনিসটা ওই মানুষটাকে দেয় যে এই ধরনের খারাপ কাজগুলো করতো, এবং তাকে দিয়ে তার একটা প্রচণ্ড শক্তিশালী খারাপ শক্তিকে ওর বিরুদ্ধে পাঠায় ওর ক্ষতি করার জন্য, এবং সেই জন্যই কিন্তু ওর বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কাজ ভালো করে করতে পারছিল না, ও ভয় পেত, ওর মনে হতো যে ওর গলাটা কেউ চেপে ধরছে বা ঘরের সামনে ওর পায়ের কাছে বা মাথার কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু ওই খারাপ কাজটা করার জন্যই ঘটেছিল, যেটা ওরই এক বান্ধবী করেছিল। এবং এই কথাগুলো যখন মানে প্রথম ডলি শুনে প্রথমে বিশ্বাসই করতে চায়নি, এবং পরবর্তী সময় ও সমস্ত কথাগুলোকে সাজায়, এবং তখন দেখে যে হ্যাঁ আমি যতবারই ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি প্রত্যেকবারই বিদিশা কথাগুলোকে পাত্তা দেয়নি। মানে ডলি তো ওর সঙ্গে শেয়ার করতো যে ওর এরকম অসুবিধে হচ্ছে, ও কাজ করতে পারছে না, তো ওকে সবসময় বলেছে যে আজকে কাজ করছিস না তো কী হয়েছে, তুই তো অনেক কাজ করেছিস, তুই এখন কদিন না হয় কাজ করলি না, এরকম কথাই সবসময় বলেছে। কিন্তু ও ভাবতে পারেনি যে ওই অ্যাকচুয়ালি ওর ক্ষতি করেছিল। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ক্ষতিটা করেছিল ওই যে ভদ্রলোকের কাছে আর কি ডলির ঠাকুমা ডলিকে নিয়ে গেছিল, তিনি বলেছিল যে একটা নিরীহ মেয়ে শুধুমুধু এরকম যে ক্ষতি করলো, যে এই ধরনের কাজ করে তার তো ভালো হবেই না, তার ভয়ঙ্কর পরিণতি হবে, এবং যে মেয়েটি আর কি এই কাজটা করিয়েছে সেও কিন্তু জীবনে যে খুব সুখী হবে বা খুব ভালো হবে তা কিন্তু নয়। এবং বিদিশার সাথে তারপর থেকেও আর সেরকম কোনো যোগাযোগই রাখেনি, কিন্তু ও একটা বন্ধু মারফত জানতে পারে যে বিদিশা কিন্তু এখন বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে আছে, ওর যেখানে বিয়ে হয়েছে সেই জায়গাটা মানে ওর বিয়ে হওয়ার পর ওর শ্বশুরবাড়ির লোক বা ওর বর তারাও যে খুব ভালো তা নয়, ওর উপরে রীতিমতো অত্যাচার করে, ও যা টাকা পয়সা ইনকাম করে সেগুলো নাকি কেড়ে নেয়। তো মানুষের যদি ক্ষতি করা হয়, মানুষের যদি হিংসের বশে কারোর ক্ষতি করা হয়, কারোর ক্ষতির জন্য তাকে অসুস্থ করে দিতে বা তাকে তার চরম সর্বনাশ করতেও যারা পিছপা হয় না তারা নিজেরাও কিন্তু কখনোই ভালো থাকে না। আর এই ধরনের কাজগুলো যারা করেন, ওই যে পুরোহিত টাইপের যে ছিল যাকে দিয়ে ওই বিদিশা কাজটা করিয়েছিল, তারা কিন্তু চরম চরম অন্যায় করছেন, এবং ভগবান কিন্তু তাদের কোনো দিনই ক্ষমা করবেন না, এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আর যারা ভালো মানুষ ভগবান কিন্তু সবসময় তাদের আশীর্বাদ করেন এবং তাদের পাশে থাকেন। এইটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ এই ঘটনাগুলো আপনারা একটু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।